আজকে এক্সপ্লেন করব কার্তিক আরিয়ানের নতুন রিলিজ হওয়া একটি মুভিতে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস দেখতে পাবেন যা আপনার ব্রেনের সাথে সাথে মন নিয়েও খেলবে। কাহিনী ফ্রেড্ডি নামের এক ডক্টরের, যার বয়স 30 হয়ে যাওয়া সত্ত্বেও তার কোনো বিয়ে হয়নি আর নাই কোনো গার্লফ্রেন্ড ছিল। 5 বছর ধরে ম্যাট্রিমোনিয়াল সাইটে নিজের প্রোফাইল দেওয়া সত্ত্বেও তাকে ভালোবাসার মতন সে কাউকেই খুঁজে পায়নি। তারপর একদিন ফ্রেড্ডি ক্যাফে ব্লু নামের একটি রেস্টুরেন্টে যায় একটি মেয়ের সাথে দেখা করতে, যে ফ্রেড্ডির ম্যাট্রিমোনিয়ালের প্রোফাইল দেখে তার সাথে দেখা করতে এসেছিল। যখন মেয়েটি ফ্রেড্ডির সাথে কথা বলছিল তখন সে লক্ষ্য করে যে ফ্রেড্ডি তার দিকে অন্য দৃষ্টিতে তাকাচ্ছে, যেটা দেখে মেয়েটির অনেক অস্বস্তি ফিল হয়, যার কারণে সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যায়। বলে রাখি, ফ্রেড্ডির একটি বেস্ট ফ্রেন্ড কচ্ছপ ছিল, যার নাম সে রেখেছিল হার্ডি। সে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল। রাতে ফ্রেড্ডির আন্টি ফ্রেড্ডিকে কল করে জিজ্ঞাসা করে যে তার ডেট কেমন ছিল। তখন ফ্রেড্ডি বলে যে মেয়েটি হঠাৎ করেই সেখান থেকে উঠে চলে গিয়েছিল, তারপরে আর তার সাথে কোনো কথা হয়নি। রাতে ফ্রেড্ডি জানলা দিয়ে দেখে যে তাদের কলোনির এক কাপল লেট নাইট পার্টি করে ফিরে এসে গাড়ির সামনেই কিস করছিল, যেটা দেখে সে ভাবতে থাকে যে কবে তারও এরকম একজন পার্টনার হবে। পরের দিন ফ্রেড্ডি ক্লিনিক থেকে ফিরলে রাতে ফ্রেড্ডি ফোনে একজন কল করে। সে ফ্রেড্ডিকে ফোন করে জানায় যে ম্যাট্রিমোনিয়াল প্রোফাইল দেখে তার খুব পছন্দ হয়েছে আর সে ফ্রেড্ডির সাথে দেখা করতে চায়। এটা শুনে ফ্রেড্ডি অনেক খুশি হয় আর মেয়েটিকে পরের দিন ব্লু ক্যাফেতে আসতে বলে। পরের দিন ফ্রেড্ডি ব্লু ক্যাফেতে সে মেয়েটির জন্য অপেক্ষা করছিল, কিন্তু সময় পার হয়ে যাওয়ার পরেও সেখানে কোনো মেয়ে আসে না। তারপর দেখা যায় আগের দিন রাতে যে কাপলকে দেখানো হয়েছিল তারা ও তার বন্ধুরা সেখানে উপস্থিত ছিল ও তারা সেটা নিয়ে ঠাট্টা তামাশা করছিল। আসলে তারাই ফ্রেড্ডির সাথে এই প্র্যাঙ্কটা করেছিল। ক্যাফেতে থাকা ওয়েটার সহ সবাই হাসাহাসি করতে থাকে। তখনই দেখা যায় একজন শেফ লুকিয়ে ফ্রেড্ডির ছবি তুলছে। ফ্রেড্ডি সবকিছু বুঝতে পারে, কিন্তু তাও সে তাদেরকে কিছু না বলেই সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে। রাতে ফ্রেড্ডি একটি বিয়েতে যায়। সেখানে একটি আন্টির সাথে তার দেখা হয়, যে আন্টি ফ্রেড্ডিকে জিজ্ঞাসা করে যে তার এখন অনেক বয়স হয়েছে, তার এখন বিয়ে করে নেওয়া উচিত। তখন ফ্রেড্ডি ওই আন্টিকে বলে যে সে বিয়ের জন্য কোনো মেয়ে পাচ্ছে না। তখন ওই আন্টি ফ্রেড্ডিকে বলে, সামনের ওই নীল শাড়ি পরা মেয়েটা তোমার দিকে বারবার তাকাচ্ছে, তার মানে হয়তো মেয়েটা তোমাকে পছন্দ করে। আন্টির মুখে এই কথা শুনে ফ্রেড্ডি মেয়েটির কাছে যায় মেয়েটির সাথে কথা বলার জন্য। ফ্রেড্ডি মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে বলে যে সে কেন তার দিকে বারবার তাকাচ্ছিল। তখন মেয়েটি ফ্রেড্ডিকে বলে যে সে তার দিকে একবারও তাকায়নি। তখন সেখানে মেয়েটির স্বামী চলে আসে ও ফ্রেড্ডিকে জিজ্ঞাসা করে যে তুমি আমার স্ত্রীর সাথে কেন ফ্লার্ট করছো। এটা বলার সাথে সাথে মেয়েটির হাজবেন্ড ফ্রেড্ডিকে থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। এরপরে সে জবরদস্তি তার স্ত্রীকে সেখান থেকে টেনে নিয়ে যায়। তারপরে ফ্রেড্ডি সেখান থেকে উঠে আন্টির কাছে গিয়ে বলে, যদি তুমি জানতেই মেয়েটা আগে থেকেই বিবাহিত তাহলে আমাকে কেন সেখানে পাঠালে। তারপরে আন্টি ফ্রেড্ডিকে বলে যে সে তার প্র্যাকটিস করাচ্ছিল। তারপর সেই আন্টি সেখান থেকে উঠে চলে যায়। রাতে যখন ফ্রেড্ডি ঘুমাচ্ছিল তখন স্বপ্নে ফ্রেড্ডি সেই মেয়েটিকে দেখে। মনে হচ্ছিল যেন সেই মেয়েটিকে ফ্রেড্ডি অনেক বেশি ভালোবেসে ফেলেছে। পরের দিন ফ্রেড্ডি যখন ক্লিনিকে যায় তখন সেখানে ফ্রেড্ডি সেই মেয়েটিকে দেখে। মেয়েটি ফ্রেড্ডিকে বলে যে তার একটি বন্ধু তাকে রেকমেন্ড করেছে, তার একটি দাঁত নষ্ট হয়ে গিয়েছে, তাই সে এই ক্লিনিকে এসেছে। মেয়েটি ফ্রেড্ডিকে বলে যে সে যেন শীঘ্রই তার চেক আপ করে আর সেই দাঁতটি তুলে ফেলে দেয়। ফ্রেড্ডি ওই মেয়েটিকে ক্লিনিকে দেখে আজব বিহেভ করতে থাকে। তারপর ফ্রেড্ডি মেয়েটির চেক আপ করলে মেয়েটিকে তাড়াতাড়ি এক্স-রে করে পরের দিন আসতে বলে। পরের দিন সে তার দাঁত তুলে দেবে এটা বলে। ফ্রেড্ডি মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করে। মেয়েটি বলে তার নাম কায়নাজ। দেখা যায় ফ্রেড্ডি মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলে এবং মেয়েটির সাথে তার একটি সুন্দর পরিবারের স্বপ্নও দেখতে থাকে। পরের দিন কায়নাজ আবারও ক্লিনিকে আসে তার দাঁত ওঠানোর জন্য। ফ্রেড্ডি মেয়েটিকে বলে যে তাকে অ্যানেস্থেসিয়া দিতে হবে যাতে তার কোনো যন্ত্রণা না হয়। এরপরে ফ্রেড্ডি মেয়েটিকে অপারেশন রুমে নিয়ে যায় ও মেয়েটি যখন বেহুশ থাকে তখন সে মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে আই লাভ ইউ বলে। তারপরে সে মেয়েটির দাঁত তুলে অপারেশন কমপ্লিট করে মেয়েটিকে এক নজরে দেখতে থাকে। ফ্রেড্ডি মেয়েটির ফর্ম থেকে মেয়েটির অ্যাড্রেস নিয়ে নেয়। কায়নাজ যখন বাড়ি ফিরে যায় তার স্বামী তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় গিয়েছিল। কায়নাজ বলে যে সে ক্লিনিকে গিয়েছিল কারণ তার একটি দাঁত নষ্ট হয়ে গিয়েছিল। আসার পথে তার একটি বন্ধুর সাথে তার দেখা হয়ে যায়, যার কারণে সে তার সাথে গল্প করতে লেগে পড়ে। আমি এখানে ক্ষুধার্ত অবস্থায় বসেছিলাম আর তুমি বাইরে মজা করছিলে, এটা বলে কায়নাজের স্বামী কায়নাজকে অনেক মারতে থাকে। এরপরে দেখা যায় ফ্রেড্ডি বাইরে গাড়ি দাঁড় করিয়ে নিচ থেকে সবকিছু দেখছিল। কায়নাজকে মারতে দেখে ফ্রেড্ডির অনেক রাগ হয়
ও ফ্রেড্ডি মনে মনে ভাবতে থাকে যে সে গিয়ে তার স্বামীকে অনেক মারবে। এটা ভেবে সে গাড়ি থেকে বাইরে বেরিয়েও যায়, কিন্তু অর্ধেক পথ যেতে না যেতেই সে আবার গাড়িতে ঢুকে পড়ে। রাতে ফ্রেড্ডি যখন ঘুমোচ্ছিল তখন সে একটি স্বপ্ন দেখে, যেখানে ফ্রেড্ডির বাবা ফ্রেড্ডির মাকে চিটার বলে তাকে গুলি করে ও তারপর নিজেও গুলি করে নিজেকে শেষ করে ফেলে। আর এই সব কিছু ঘটছিল ফ্রেড্ডির চোখের সামনে। এই জন্যই তার ব্রেনে সে অনেক আঘাত পায়, আর তারপর থেকেই সে সবার থেকে আলাদা পার্সোনালিটির একজন মানুষ হয়ে যায়। নেক্সট দিন ফ্রেড্ডি ক্লিনিকে কায়নাজের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কায়নাজ ক্লিনিকে আসে না। অনেক অপেক্ষার পরে ফ্রেড্ডি কায়নাজকে ফোন করে জিজ্ঞাসা করে যে সে কেন ক্লিনিকে আসেনি। কায়নাজ ফ্রেড্ডিকে বলে যে তার স্বামী বাইরে যাওয়া পছন্দ করে না, আর তাই সে ক্লিনিকে আর আসতে পারবে না। তারপর ফ্রেড্ডি কায়নাজকে বলে যে সে তার বাড়ির কাছে যাচ্ছে তাকে দেখার জন্য। কায়নাজ রাজি হয় ও তারপর তারা দেখা করে। কায়নাজের চোখে মুখে আঘাতের চিহ্ন দেখে ফ্রেড্ডি তাকে জিজ্ঞাসা করে যে এইসব আঘাতের দাগ কিভাবে হলো। তখন কায়নাজ তাকে বলে যে তার স্বামী মাঝে মধ্যেই তাকে এভাবে মারধর করে। তারপর ফ্রেড্ডি কায়নাজকে সান্ত্বনা দেয় ও তাকে বলে যে তার কিচ্ছু হবে না, আর তার দাঁত নিয়ে তাকে টেনশন করতে বারণ করে দেয়, কারণ সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তারপর থেকে ফ্রেড্ডি অনেক সেজেগুজে থাকা শুরু করে, শপিং মলে যায়, নতুন জামা কাপড় কেনে, নতুন চশমা কেনে ও নিজের হুলিয়া আগের থেকে অনেক পরিবর্তন করে ফেলে, কারণ সে কায়নাজকে মন থেকে ধীরে ধীরে অনেক ভালোবেসে ফেলেছিল। এরপর থেকে সে যখনই কায়নাজের সামনে যেত অনেক সেজেগুজে যেত। তাদের মধ্যে ধীরে ধীরে অনেক দূরত্ব কমে যায় ও তারা অনেক ভালো বন্ধু হতে শুরু করে। একদিন তারা কফি হাউসে দেখা করে ও তারপরে সিনেমা হলে যায়। সিনেমা হলে গিয়ে দেখা যায় যে তারা দুজন অনেক ইন্টিমেট হওয়া শুরু করে। ফ্রেড্ডি কায়নাজকে কিস করে ও তারপর কায়নাজও ফ্রেড্ডিকে কিস করা শুরু করে। তারপরে সিনেমা শেষ হলে তারা দুজন দুজনের বাড়িতে চলে যায়। কিন্তু পরের দিন ফ্রেড্ডি লক্ষ্য করে যে কায়নাজ তার কোনো কল রিসিভ করছে না। ফ্রেড্ডি অনেক টেনশনে পড়ে যায়। তারপরে সে কায়নাজকে দেখতে তার বাড়িতে চলে যায়। কায়নাজ দরজা খুলে যখন ফ্রেড্ডিকে দেখে তখন সে ফ্রেড্ডিকে জড়িয়ে ধরে। ফ্রেড্ডি দেখে যে কায়নাজের সারা শরীরে আঘাতের চিহ্ন। সে বুঝতে পারে যে তার স্বামী ওকে অনেক খারাপভাবে মারধর করেছে। তখন ফ্রেড্ডি কায়নাজকে জিজ্ঞাসা করে যে তোমার স্বামী কি করে। তখন কায়নাজ উত্তরে বলে যে তার একটি ক্যাফে আছে, যার নাম ক্যাফে ব্লুজ। তখন ফ্রেড্ডি বলে যে সে সেখানে মাঝে মধ্যেই যায়। তারপরে ফ্রেড্ডি কায়নাজকে সান্ত্বনা দেয় ও তাকে বোঝায় যে তার কিচ্ছু হবে না। তারপরে সে সেখান থেকে চলে যায়। রাতে যখন ফ্রেড্ডি বাড়িতে আসে তখন ফ্রেড্ডির আন্টি ফ্রেড্ডিকে ফোন করে ও জিজ্ঞাসা করে যে সে কবে বিয়ে করছে। তখন ফ্রেড্ডি আন্টিকে বলে যে সে একটি মেয়েকে পেয়েছে ও তারা খুব শীঘ্রই বিয়ে করছে। পরের দিন ফ্রেড্ডি যখন কায়নাজের সাথে দেখা করে তখন ফ্রেড্ডি কায়নাজকে বলে যে তাদের স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। কায়নাজ ফ্রেড্ডিকে জিজ্ঞাসা করে যে সে কি বলতে চাইছে। তখন ফ্রেড্ডি কায়নাজকে বলে যে তাদের দুজনকে তার স্বামীকে হত্যা করতে হবে, তাহলেই তারা শান্তিতে থাকতে পারবে। তখন কায়নাজ বলে যে এটা করা একদম ঠিক হবে না, কিন্তু ফ্রেড্ডি একটু জোর করতেই কায়নাজ সহজেই রাজি হয়ে যায়। সেদিন রাতে ফ্রেড্ডি সেই পুরো রাস্তাটা ভালোভাবে পরীক্ষা করে যেখান দিয়ে কায়নাজের স্বামী রোজ রাতে জগিং করতে যায়। তখন ফ্রেড্ডি লক্ষ্য করে যে একটি জায়গায় এসে ওই রাস্তাটি পুরো নির্ঝুম হয়ে যায়, যেখানে শুধুমাত্র একটি ভিখারি বসে থাকে। ফ্রেড্ডি প্ল্যান করে যে সে ওই নির্ঝুম জায়গাটাতেই কায়নাজের স্বামীকে হত্যা করবে ও সে তাকে গুলি করে সেখানেই মেরে দেবে। পরের দিন যখন কায়নাজের স্বামী জগিং করতে বের হয় তখন ফ্রেড্ডি গাড়ি নিয়ে পিছন পিছন আসতে থাকে। ফ্রেড্ডি ভুল করে গাড়ি দিয়ে কায়নাজের স্বামীকে ধাক্কা মেরে দেয়। তখন ফ্রেড্ডি বুঝতে পারে যে তার আর গাড়ি থেকে নামা ঠিক হবে না। তখন সে গাড়ি আবার ব্যাক করে তার স্বামীকে আবারও ধাক্কা দেয় ও সেখানেই মেরে ফেলে। তার আর বন্দুকের প্রয়োজনও হয় না, সে গাড়ি দিয়েই ধাক্কা দিয়ে কায়নাজের স্বামীকে মেরে ফেলে। তারপর ফ্রেড্ডি এক সপ্তাহের জন্য তার নিজের ফার্ম হাউসে চলে যায়। এক সপ্তাহের জন্য সে সবার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। কায়নাজের স্বামীকে মেরে ফ্রেড্ডি অনেক আনন্দ অনুভব করছিল, কারণ তার রাস্তার কাঁটা এখন সরে গিয়েছিল আর সে আর কায়নাজ এখন অনেক শান্তিতে সংসার করতে পারবে। পরের দিন দেখা যায় যে ফ্রেড্ডি একজন মেকানিক ডেকে তার গাড়ি ঠিক করাচ্ছে। অন্যদিকে পুলিশ ওই কেসটি নিয়ে তদন্ত করতে থাকে। এক সপ্তাহ পরে ফ্রেড্ডি যখন কায়নাজের বাড়িতে যায় কায়নাজের সাথে দেখা করতে, কায়নাজের দরজা খুলতেই সেখানে একটি অন্য ছেলেকে দেখা যায়। ছেলেটি যখন বেবি বলে ডাকে তখন সেখানে কায়নাজ আসে। তখন ফ্রেড্ডি কায়নাজকে জিজ্ঞাসা করে যে ছেলেটা কে আর এখানে কি করছে। তখন কায়নাজ ফ্রেড্ডিকে বলে যে এই ছেলেটি তার বয়ফ্রেন্ড আর তারা দুজন ফ্রেড্ডিকে ব্যবহার করেছে তার স্বামীকে মারার জন্য, যাতে তারা আরামে থাকতে পারে। এখানে জানা যায় ছেলেটির নাম রেমন্ড। ফ্রেড্ডি তখন রেমন্ডকে দেখে চিনতে পারে যে সে ওই রেস্টুরেন্টেরই একজন শেফ। আসলে এই ছেলেটি সেই ছেলেটি যে লুকিয়ে রেস্টুরেন্টে ফ্রেড্ডির ছবি তুলেছিল, আর কায়নাজ এই সব কিছু তার কথাতেই করেছিল। তারপরে কায়নাজ ফ্রেড্ডিকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি সবকিছু পুলিশকে বলে দেবো যে তুমি আমার স্বামীকে হত্যা করেছো। কায়নাজ বলে যে আমি পুলিশকে এটা বলবো যে আমি যখন ক্লিনিকে গিয়েছিলাম
তখন থেকে তুমি আমার পিছু করছো আর আমাকে তুমি জোর করেছো যাতে আমি তোমাকে বিয়ে করি, আর যখন আমি তোমার কথা শুনিনি তখন তুমি আমার স্বামীকে হত্যা করেছো আর আমাকে বিয়ে করার জন্য বাধ্য করছো। তারপরে রেমন্ড ফ্রেড্ডিকে একটি ছবি দেখায় যেখানে ফ্রেড্ডি কায়নাজের বাড়ির সামনে অপেক্ষা করছিল। সেটা দেখিয়ে বলে যে তাদের কাছে প্রমাণও আছে। ফ্রেড্ডি অনেক কষ্ট পায়, দুঃখে ফ্রেড্ডির কান্না চলে আসে। এই সবকিছু তার কাছে একটি খারাপ স্বপ্নের মতো লাগছিল। রাগে ফ্রেড্ডি কায়নাজের দিকে তেড়ে গেলে রেমন্ড ফ্রেড্ডিকে ধাক্কা মেরে তার বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। তখন কায়নাজ ফ্রেড্ডিকে বলে যে তুই কি করে ভাবলি তোর মতন একজন বোকা মানুষকে আমি ভালোবাসবো? তুই যখন যখন আমাকে স্পর্শ করতি তখন তখন আমার ঘেন্না হতো। আসলে তোর দরকার ছিল একজন প্রেমিকার, আর আমাদের দরকার ছিল একজন বোকা মানুষের। ফ্রেড্ডি ভেবেছিল যে কায়নাজও তাকে অনেক ভালোবাসে এবং কায়নাজের স্বামীকে হত্যা করার পর তারা দুজন একটি সুন্দর পরিবার তৈরি করবে। কিন্তু ফ্রেড্ডি এটা জানতো না যে কায়নাজ তাকে ব্যবহার করছে তার স্বামীকে হত্যা করার জন্য, যাতে সে আর রেমন্ড ভালো থাকতে পারে। তাকে বলে যে সে যদি পুলিশকে কিছু জানায় তাহলে তারাও সমস্ত প্রমাণ পুলিশকে দেখিয়ে এটা বুঝিয়ে দেবে যে তারা কিছুই করেনি, সবকিছুই ফ্রেড্ডি একাই করেছে। ফ্রেড্ডি অনেক কান্না করতে করতে সেখান থেকে যখন বাইরে বেরিয়ে যাচ্ছিল তখন কায়নাজ তার দেওয়া একটি বই তাকে ছুঁড়ে মারে ও ফ্রেড্ডিকে বলে যে এখন আমার থেকে বেশি এটা তোর দরকার। কায়নাজ এতটাই খারাপ মেয়ে যে সে একটি ছেলেকে কতটা কষ্ট দিচ্ছে সেটা বোঝার চেষ্টাও করে না। রাতে ফ্রেড্ডি অনেক কান্না করে, কান্না করতে করতে সে মেঝেতেই শুয়ে পড়ে, কারণ ফ্রেড্ডি স্বপ্নেও ভাবতে পারেনি যে তার দেখা স্বপ্নটা এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। একে তো কায়নাজ তাকে অনেক বড় ধোঁকা দিয়েছে, তার মধ্যে কায়নাজ আর রেমন্ড মিলে তাকে অনেক অপমান করেছে। একটা সময় ফ্রেড্ডির এটা মনে হতে থাকে যে তার কোনো অস্তিত্বই নেই। অন্যদিকে দেখানো হয় যে কায়নাজ রেমন্ডকে বলছে যে সে অনেক অপেক্ষা করছিল এই ক্যাফের মালিক হওয়ার জন্য, এতদিনে সে সেটা হতে পেরেছে, এখন সে সেটাকে মুম্বাইয়ের সব থেকে বড় ক্যাফে বানাবে। তারপরে দেখা যায় ফ্রেড্ডি সেই সব জামা কাপড় আগুনে পুড়িয়ে দেয় যেগুলি সে কায়নাজের সামনে পড়ে যাওয়ার জন্য কিনেছিল। পরের দিন ফ্রেড্ডি কায়নাজের সেই ক্যাফেতে যায়, সেখানে গিয়ে আইসক্রিম অর্ডার করে। হঠাৎ করে কায়নাজ ফ্রেড্ডিকে লক্ষ্য করে, তারপরে সে রেমন্ডকে সেখানে ডাকে। তারা দুজন ফ্রেড্ডিকে দেখে অনেক রেগে যায়। ফ্রেড্ডি বারবার আইসক্রিম রিপিট করে খেয়ে যাচ্ছিল। ফ্রেড্ডিকে জ্বালানোর জন্য রেমন্ড আর কায়নাজ সেখানে ইন্টিমেট হচ্ছিল, কিন্তু ফ্রেড্ডি কায়নাজের দিকে তাকিয়ে একভাবে সমস্ত আইসক্রিম খেয়ে চলেছিল। কষ্টে ফ্রেড্ডির চোখ দিয়ে জল পড়ছিল। ফ্রেড্ডি বারবার আইসক্রিম রিপিট করছিল। এটা দেখে রেমন্ড এবার নিজেই আইসক্রিমের গ্লাসে থুতু দিয়ে ফ্রেড্ডির কাছে দেয়। তখন ফ্রেড্ডি কায়নাজের দিকে তাকাতে তাকাতে সেটাও খেয়ে নেয়। কায়নাজ যখন ফ্রেড্ডিকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও, তখন ফ্রেড্ডি তাকে বলে যে একটা সরি, শুধু একটা সরি শুনতে চায়। এটা শুনে রেমন্ড রেগে গিয়ে ফ্রেড্ডিকে মারতে শুরু করে। রেমন্ড ফ্রেড্ডিকে মোবাইল বের করে তার ভেতরে থাকা সমস্ত চ্যাটস আর ভিডিও কলের স্ক্রিনশটস তাকে দেখাতে থাকে, আর তাকে বলে যে পুলিশকে গিয়ে যদি এইসব তারা দেখায় তাহলে ফ্রেড্ডির জেল হয়ে যাবে। ফ্রেড্ডিকে বলে যে তারা যেন তাদেরকে এইভাবে না জ্বালাতন করে। ফ্রেড্ডি অনেক দুঃখ কষ্ট নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর থেকে ফ্রেড্ডি তার নিজের প্ল্যানিং করা শুরু করে যে তাদেরকে সে কিভাবে শাস্তি দেবে। ফ্রেড্ডি প্রথমে কায়নাজের যে যে মেডিসিনে অ্যালার্জি রয়েছে সেই সব মেডিসিনের একটি লিস্ট তৈরি করে। তারপরে একদিন যখন কায়নাজ ও রেমন্ড বাড়ির বাইরে যায় তখন ফ্রেড্ডি লুকিয়ে তাদের ঘরের একটি ডুপ্লিকেট চাবি বানায়। তাদের রুমে ঢুকে ফ্রেড্ডি কায়নাজের বডি ওয়াশে একটি লিকুইড মিশিয়ে দেয় যেটাতে কায়নাজের অনেক অ্যালার্জি ছিল। তারপরে ফ্রেড্ডি তাদের খাবারে নেশার ওষুধ মিশিয়ে দেয়। তারপরে কায়নাজ ও রেমন্ড চলে আসে। ফ্রেড্ডি তখন জানলার পেছনে লুকিয়ে পড়ে। রেমন্ড ফ্রিজ থেকে খাবার বের করে সেটাকে গরম করতে থাকে, আর কায়নাজ ওয়াশরুমে গিয়ে তার শরীরে বডি ওয়াশ লাগাতে থাকে। এই সুযোগে ফ্রেড্ডি ঘরের বাইরে বেরিয়ে যায়। রাতে যখন নেশার ওষুধের কারণে তারা দুজন অনেক গভীর ঘুমের মধ্যে ছিল তখন লক্ষ্য করা যায় যে কায়নাজের শরীরে সেই লিকুইডের প্রভাব পড়তে শুরু করেছিল। তাদের গভীর ঘুমের সুযোগ নিয়ে ফ্রেড্ডি তাদের ঘরে ঢোকে। তারপর কায়নাজের মোবাইল দিয়ে সে নিজের ফোনেই মেসেজ করে যে সে কি তার গাড়িটা একটুর জন্য নিতে পারে, আর রেমন্ডের ফোন থেকে তার সমস্ত ছবি ডিলিট করে। এরপরে ফ্রেড্ডি তাদের গাড়ির ব্রেক ফেল করে দেয় যাতে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে তারা দুজন মারা যায়। যখন কায়নাজের ঘুম ভাঙে তখন সে আয়নাতে নিজের শরীরের অ্যালার্জি দেখে চমকে যায়। কায়নাজ তাড়াতাড়ি করে রেমন্ডকে ডাক দেয় ও ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেহেতু ফ্রেড্ডি তাদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল। তারা দুজন অনেক আঘাত পায় কিন্তু কেউই মারা যায় না। হাসপাতালে গিয়ে তারা দুজন এটা ভাবতে থাকে যে তাদের সাথে এরকম কেন হচ্ছে।
পরের দিন তারা যখন বাড়িতে আসে তখন রেস্টুরেন্টের একজন কর্মচারী তাদেরকে ফোন করে এটা জানায় যে জোম্যাটোতে তাদের রেস্টুরেন্টের কেউ খারাপ রিভিউ দিয়েছে, আর সেই রিভিউটা অনেক ভাইরাল হয়ে গিয়েছে, সেই কারণে তাদের রেস্টুরেন্ট প্রায় বন্ধ হতে চলেছে। এটা শুনে সঙ্গে সঙ্গে রেমন্ড আর কায়নাজ সেই রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে কর্মচারীকে জিজ্ঞাসা করে যে এমন রিভিউ কে দিয়েছে। তখন কর্মচারী বলে যে কে দিয়েছে সেটা জানা নেই, কিন্তু যে দিয়েছে সে নাকি খাবারের মধ্যে একটি টিকটিকি পেয়েছে। তারপরে সে সেটা ছবি তুলে জোম্যাটোতে দিয়ে দিলে সেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তারপরে কায়নাজ লক্ষ্য করে যে তার ফোনে একটি নোটিফিকেশন এসেছে। সেটা যখন চেক করে তখন দেখে যে রেমন্ডের আইডি থেকে কেউ তার একটি খারাপ ছবি অনলাইনে ভাইরাল করে দিয়েছে। তখন কায়নাজ যখন রেমন্ডকে ধরে যে তুমি কেন এরকম করেছো, তখন রেমন্ড বলে আমি এরকম কিছুই করিনি, এগুলো হয়তো ফ্রেড্ডি করছে। তখন কায়নাজ তার কর্মচারীকে ফ্রেড্ডির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে যে এই লোকটা তাদের রিভিউ দিয়েছিল কিনা। কর্মচারী বলে যে সে তার মুখ দেখেনি, কিন্তু হতে পারে এই লোকটা দিয়েছে। তখন কায়নাজ এবং রেমন্ড সঙ্গে সঙ্গে ফ্রেড্ডির বাড়ির দিকে রওনা দেয়। এদিকে দেখা যায় যে ফ্রেড্ডি আগে থেকে পুলিশকে ফোন করে সবকিছু ঠিকঠাক করে রেখেছিল। কায়নাজ ও রেমন্ড ফ্রেড্ডির বাড়িতে পৌঁছে যায়। ফ্রেড্ডি দরজা খুলতেই রেমন্ড ফ্রেড্ডিকে অনেক মারধর করতে শুরু করে। তখন ফ্রেড্ডি বলে যে আমি শুধু একটা সরি শুনতে চাই, তোমরা একটা সরি বলে দাও, আমি সবকিছু ঠিকঠাক করে দেবো ও পুলিশকে সবকিছু সত্যি কথা বলে দেবো। এই কথা শুনে তারা না থেমে ফ্রেড্ডিকে আরও মারতে শুরু করে। তখনই সেখানে পুলিশ চলে আসে। তখন পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এমন কেন করছে, তারা কেন ফ্রেড্ডিকে মারছে। তখন কায়নাজ পুলিশকে সবকিছু বলে দেয়। প্রমাণ হিসেবে যখন তারা ফ্রেড্ডির ছবি দেখাতে যাবে তখন দেখে যে তাদের ফোনে কোনো ছবি নেই। কোনো প্রমাণ না থাকায় পুলিশ তাদেরকে বলে যে ফ্রেড্ডি একজন রেপুটেটেড ডক্টর, আর সে এরকম কাজ কখনোই করতে পারে না। পুলিশ যখন ফ্রেড্ডিকে জিজ্ঞাসা করে যে সে এখন কি করবে, তখন ফ্রেড্ডি বলে যে আমি এদের বিরুদ্ধে কোনো কেস ফাইল করব না। তখন পুলিশ ফ্রেড্ডিকে বলে যে তারা যদি আবার তাকে ডিস্টার্ব করে তাহলে ফ্রেড্ডি যেন পুলিশকে খবর দেয়। পরের সিনে দেখা যায় যে কায়নাজ এবং রেমন্ড ফ্রেড্ডিকে কিভাবে জ্বালাবে তার প্ল্যানিং করতে থাকে। এদিকে ফ্রেড্ডি যখন তার আন্টির সাথে ঘুরতে বের হয় তখন ফ্রেড্ডি তার আন্টিকে জিজ্ঞাসা করে যে তার বাবা কেন তার মাকে হত্যা করেছিল। তখন আন্টি বলে যে তার বাবা অনেক বেশি সন্দেহকারী ব্যক্তি ছিল, তাই সে তার মাকে অনেক বেশি সন্দেহ করত। এর জন্য সে তার মাকে হত্যা করে ও তারপর নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলে। আর এই সব কিছু ঘটেছিল ফ্রেড্ডির চোখের সামনেই। রাতে যখন ফ্রেড্ডি ঘরে ফেরে তখন দেখে যে তার ঘরের সমস্ত জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দরজার সামনে সে একটি বুলেট পায়। এটা দেখে ফ্রেড্ডি কায়নাজকে ফোন করে। তখন ফ্রেড্ডি কায়নাজকে বলে যে তারা যেমন তাদের ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে একটি বুলেট ফেলে রেখে গেছে, তেমনি ফ্রেড্ডিও তাদের ঘরে একটি সাপ রেখে এসেছে। এটা শুনে কায়নাজ আর রেমন্ড অনেক ভয় পেয়ে যায় ও তারা সেদিনের জন্য লজে চলে যায়। লজে এসে কায়নাজ ফ্রেড্ডিকে ফোন করে বলে যে তার কচ্ছপ কোথাও আছে কিনা সেটা দেখতে। তখন ফ্রেড্ডি তার কচ্ছপকে খুঁজতে শুরু করে। সে কোথাও তার কচ্ছপকে খুঁজে পায় না। তখন কায়নাজকে ফোন করলে কায়নাজ বলে যে সেই কচ্ছপটির তারা স্যুপ বানিয়েছিল আর সেই স্যুপটি অনেক টেস্ট ছিল। এটা শুনেই ফ্রেড্ডি অনেক রেগে যায়। তারপরে ফ্রেড্ডি সিসিটিভি ফুটেজে দেখে যে সেখানে রেমন্ডকে স্পষ্ট দেখা যাচ্ছে তার কচ্ছপ নিয়ে যেতে। ব্যাস এটা দেখে ফ্রেড্ডি অনেক রেগে যায় আর অনেক কান্না শুরু করে, কারণ একমাত্র সেই কচ্ছপ হার্ডি তার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল। তারপরের সিনে দেখানো হয় যে ফ্রেড্ডি তার ফার্ম হাউসের চাকরকে ফোন করে বলে যে তার ফার্ম হাউসটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, কারণ সে তার বন্ধুদের নিয়ে সেখানে আসবে। তারপরে ফ্রেড্ডি সেই রাস্তায় থাকা ভিখারিদের কাছে যায় ও তাকে কিছু টাকা দিয়ে পুলিশের কাছে যেতে বলে। তারপরে ভিখারিটি পুলিশের কাছে গিয়ে পুলিশকে জানায় যে সেদিন রাতে ওই মার্ডারটি হতে সে দেখেছে। ভিখারিটি পুলিশকে বলে যে সেদিন রাতে ওই গাড়িটি আর কারো ছিল না, বরং ডাক্তার ফ্রেড্ডির ছিল। এটা শুনে পুলিশ অফিসাররা ফ্রেড্ডির কাছে যায় ফ্রেড্ডিকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে ফ্রেড্ডি পুলিশ অফিসারদের বলে যে সেই গাড়িটি তার নিজেরই ছিল, কিন্তু সেদিন রাতে সেই গাড়িটি সে চালাচ্ছিল না। সেদিন রাতে তার গাড়ি চালাচ্ছিল রেমন্ড। রেমন্ড হলো কায়নাজের বয়ফ্রেন্ড, আর সেই কারণেই কায়নাজ আর রেমন্ড দুজন মিলে তার স্বামীকে হত্যা করেছে যাতে তারা দুজন সুখ শান্তিতে থাকতে পারে। প্রমাণ হিসেবে ফ্রেড্ডি পুলিশকে সেই মেসেজটি দেখায় যেটা সেদিন রাতে কায়নাজের ফোন থেকে ফ্রেড্ডি নিজের ফোনে করেছিল। ফ্রেড্ডি তারপর বলে যে সেদিন রাতে তারা যখন গাড়ি নিয়ে ফিরেছিল আমি ওই গাড়িতে রক্ত দেখেছিলাম, আর তারপরের দিন থেকেই তারা দুজন মিলে আমাকে অনেক ডিস্টার্ব করতে শুরু করে যাতে আমি পুলিশকে কোনো কিছুই না বলি। তারপরে ফ্রেড্ডি পুলিশকে সেই ফুটেজটা দেখায় যেখানে রেমন্ডকে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সে তার কচ্ছপ নিয়ে যাচ্ছে। এটা দেখে পুলিশ স্পষ্ট বুঝে যায় যে ফ্রেড্ডি একদম ঠিক কথা বলছে। তারপরে সেই পুলিশ অফিসারটি কায়নাজকে কল করে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসতে বলে। কায়নাজ এবং রেমন্ড যখন এই ব্যাপারে ভাবতে থাকে তখন ফ্রেড্ডি তাদেরকে কল করে। সে বলে যে সে সবকিছু পুলিশকে বলে দিয়েছে।
এখন তারা যদি সরি বলে তাহলে সে পুলিশকে সব সত্যি কথা বলে দেবে আর তারা বেঁচে যাবে। কায়নাজ এবং রেমন্ড তখন ফ্রেড্ডিকে বলে যে সে সরি বলতে কোথায় আসবে। তখন ফ্রেড্ডি বলে যে তার একটি ফার্ম হাউস আছে, সেই ফার্ম হাউসে আসতে হবে তাদেরকে। ফ্রেড্ডি তাদেরকে এটাও বলে যে একটি সুটকেস আনতে, কেননা সে সুটকেস আনতে ভুলে গিয়েছে। এটা শুনে কায়নাজ ও রেমন্ড রাজি হয়ে যায়। তারা এটা প্ল্যান করে যে ওই ফার্ম হাউসেই ফ্রেড্ডিকে দুজন মিলে মেরে ফেলবে। যখন তারা দুজন ফার্ম হাউসে পৌঁছে যায় তখন ফ্রেড্ডি তাদের দুজনার ওয়েলকাম করে। কায়নাজ এবং রেমন্ড লক্ষ্য করে যে ফ্রেড্ডির সামনের টেবিলে একটি বন্দুক রাখা রয়েছে। ফ্রেড্ডি যখন একটু অন্যমনস্ক হলো তখনই কায়নাজ সেই বন্দুকটি তুলে ফ্রেড্ডির সামনে তাকিয়ে তাকে বলে যে সে এক্ষুনি তাকে মেরে ফেলবে। কায়নাজ যখনই বন্দুকটি চালায় তখন দেখা যায় যে বন্দুকে কোনো গুলি ছিল না। ফ্রেড্ডি এটা দেখে অনেক হাসতে থাকে, তারপর ওই দুজনের ওপরে হামলা করে। দুজনার চোখ খুললে দেখে যে তারা অপারেশন টেবিলে বাঁধা রয়েছে। ফ্রেড্ডি বলে, তোমরা দুজন আর বেঁচে থাকবে না, তোমরা দুজন আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমাকে অনেক অপমান করেছো, আমার বেস্ট ফ্রেন্ড হার্ডি কচ্ছপটিকেও মেরে ফেলেছো, তোমরা তাকে জ্যান্ত অবস্থায় স্যুপ বানিয়েছিলে তাই না? সে হয়তো অনেক কষ্ট পেয়েছে। আজকে আমি তোমাদের অ্যানেস্থেসিয়া ছাড়াই অপারেশন করব, তখন তোমরা বুঝতে পারবে যে কতটা যন্ত্রণা হয়েছিল তার। ফ্রেড্ডি লক্ষ্য করে যে কায়নাজ তাকে কিছু বলতে চাইছে, তাই জন্য ফ্রেড্ডি তার মুখ থেকে ক্লিপটি সরিয়ে নেয়। কায়নাজ ফ্রেড্ডিকে বলে যে তোমার বেস্ট ফ্রেন্ড হার্ডিকে আমি মারিনি, ওকে মেরেছিল রেমন্ড। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, চলো আমরা দুজন সবকিছু আবার নতুন করে শুরু করি। তখন ফ্রেড্ডি বলে তাহলে তো একটা সুযোগ দেওয়া দরকার। তখন ফ্রেড্ডি তার মায়ের সেলও সেখানে নিয়ে আসে এবং কায়নাজকে সেটা বাজাতে বলে। ফ্রেড্ডি বলে যে যদি তুমি এটা বাজাতে পারো তাহলে আমি তোমাদের দুজনকেই ছেড়ে দেব। তুমি বলেছিলে যে তুমি আমার মায়ের থেকে ইন্সপায়ার হয়ে এই সেলও বাজানো শিখেছো। কিন্তু কায়নাজ সেটা বাজাতে পারে না। ফ্রেড্ডি বলে, ও তাহলে এটাও মিথ্যে বলেছিলে আমাকে। তারপর ফ্রেড্ডি আবার কায়নাজকে বেঁধে দেয়। কায়নাজ ফ্রেড্ডিকে বলে তুমি বলেছিলে আমি ছাড়া তুমি অসম্পূর্ণ। ফ্রেড্ডি বলে হ্যাঁ বলেছিলাম, কিন্তু তার জন্য আমাকে এতটা নিচে নামতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। কায়নাজ বুঝতে পারে যে ফ্রেড্ডি এখন আগের মতো নেই, সে এখন কোনো কথাকেই সহজে বিশ্বাস করবে না। ফ্রেড্ডি আবারও কায়নাজের মুখে ক্লিপটি পরিয়ে দেয়। অন্যদিকে ঘুরে ফ্রেড্ডি যখন রেমন্ডের দাঁত তুলতে যাবে সে দেখে যে রেমন্ড ভয়তে প্যান্টেই করে দিয়েছে। তারপরে ফ্রেড্ডি অ্যানেস্থেসিয়া ছাড়াই রেমন্ডের দাঁত তুলতে শুরু করে। দৃশ্যগুলো সত্যি অনেক ভয়ঙ্কর ছিল। তারপর দৃশ্য চেঞ্জ হলে দেখা যায় ফ্রেড্ডি রেমন্ডের লাশ টানতে টানতে কবরের দিকে নিয়ে যাচ্ছে। সেখানে নিয়ে গিয়ে ফ্রেড্ডি লাথি মেরে রেমন্ডের লাশটিকে কবরে ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় পুলিশ যখন কায়নাজের বাড়িতে যায় সেখানে গেলে ল্যাপটপে তারা একটি ফুটেজ দেখে যেখানে দেখা যাচ্ছিল যে কায়নাজ আর রেমন্ড একটি বড় সুটকেস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এটা দেখে পুলিশ অফিসার বুঝতে পারে যে তারা দুজন শহর ছেড়ে পালিয়েছে। তারপরে দৃশ্য চেঞ্জ হলে দেখা যায় ফ্রেড্ডি এখন কায়নাজের দাঁত তুলবে, তাই কায়নাজকে বলছে যে এবার আমি তোমার সব দাঁত তুলে দেব, তাও আবার কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই। তারপরে ফ্রেড্ডি কায়নাজের সব দাঁত তুলতে শুরু করে। কায়নাজ যন্ত্রণায় জোরে চিৎকার করতে থাকে। এরকম একটি নিঝুম জায়গায় তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। তারপরে দেখা যায় ফ্রেড্ডি একসময় কায়নাজের সব দাঁত তুলে ফেলে। যন্ত্রণায় কায়নাজের শরীরে আর কোনো শক্তিই ছিল না। তারপরে ফ্রেড্ডি কায়নাজের দেহটি কোলে নিয়ে এসে কবরে ফেলে দেয়। তারপরে ফ্রেড্ডি কায়নাজকে বলে যে একটা জোক শুনবে, আমি তোমাকে এখনো ভালোবাসি। এটা বলে সে কায়নাজের দিকে মাটি ফেলতে শুরু করে। তারপরে সে পুরো কবরটি মাটি দিয়ে ভরে তার উপরে শুয়ে পড়ে। এতদিনে তার প্রতিশোধ পূরণ করতে পেরেছে সে। প্রতিশোধের খেলা শেষের সাথে সাথে আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এটি কার্তিক আরিয়ানের অসাধারণ একটি সাসপেন্স থ্রিলার মুভি ছিল, যার শেষে এমন একটি টুইস্ট দেখা যাবে সেটা কেউ ভাবতেও পারেনি। আপনারা অবশ্যই এই মুভিটি সম্পূর্ণ দেখবেন। আজকের এক্সপ্লেনেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর এরকম সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এক্সপ্ল্যানেড বাংলা চ্যানেলটিকে।